দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ৪ মার্চ প্রথম দিনই পল কাপুরের সাথে বৈঠকের পর বাণিজ্য চুক্তি নিয়ে বোমা ফাটিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমানের মন্তব্যে জামাত ইসলামী এতটাই ক্ষেপেছে যে পররাষ্ট্রমন্ত্রীকে বাংলার নতুন মির্জাফর আখ্যা দিয়েছেন। যদিও ৫ মার্চ পল কাপুরের সাথে বৈঠকে জামাত ইসলামী বাণিজ্য চুক্তির বিরোধিতা করে কিছুই বলেনি। বৃহস্পতিবার বিএনপি ও জামাত ইসলামীর সাথে বৈঠক করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বৈঠক করার কথা থাকলেও বুধবার রাতে আকস্মিকভাবে তা বাতিল করার কথা জানানো হয় মার্কিন দূতাবাস থেকে। প্রশ্ন হলো, বাংলাদেশে আসা কোনো বিদেশি প্রতিনিধির সাথে সেট করা বৈঠক বাতিল করার ঘটনা খুবই বিরল। সেটি করে মার্কিন প্রশাসন এনসিপিকে কি বার্তা দিতে চাইল? তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিএনপি ও জামাতের সাথে আলাদা আলাদা বৈঠক করে কি বার্তা পল কাপুর দিয়েছেন? সূত্রগুলো বলছে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বাংলাদেশের সরকারি ও বিরোধী দলকে 3টি বিশেষ বার্তা দিয়ে গেলেন। জানা গেছে, কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের প্রতিনিধিদের সাথে অনলাইনে বৈঠক হয়েছে, কূটনীতির ভাষায় যাকে বলা হচ্ছে আন্ডার টেবিল বৈঠক। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ৩রা মার্চ দিল্লি হয়ে ঢাকা আসেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। ৪ মার্চ বিএনপি সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর সাথে একের পর এক বৈঠক করেন। সেসব বৈঠকে মূলত বাণিজ্য ইস্যুটি বেশি করে উঠে এসেছিল। ৫ মার্চ পল কাপুর বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে। বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে প্রথমে বৈঠক হয় জামাত ইসলামীর সাথে। জামাত ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পল কাপুরের সঙ্গে সৌজন্য বৈঠকটি অত্যন্ত আন্তরিক পরিবেশে হয়েছে। জামাতের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে মোট ৫ জন বৈঠকে অংশ নিয়েছেন। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপিরও ৫ নেতা বৈঠকে অংশ নিয়েছেন। ডক্টর আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক ও দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক নিয়ে পল কাপুরের সঙ্গে আলোচনা হয়েছে। সরকার নয়, দুদেশ ও দেশের জনগণের সম্পর্ক জোরদারের বিষয় এসেছে আলোচনায়। একাধিক সূত্রে জানা গেছে, বিএনপি ও জামাতের সাথে বৈঠকে 3টি বিষয়ে পল কাপুরের আলোচনা হয়েছে। প্রথমটি হলো, পল কাপুর মনে করেন বাংলাদেশের স্থিতিশীলতার স্বার্থে সকল রাজনৈতিক দলকে স্পেস দিতে হবে। এই বিষয়টি নিয়ে দল দুটি নিজেদের দলীয় ফোরামে যেন আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয় সে বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, 2024 আগস্টে জেল পলাতক জঙ্গিদের ইস্যু নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ আছে। এসব জঙ্গি দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে এমন আশঙ্কা করছে মার্কিন প্রশাসন। সবশেষ, ভারত ও আমেরিকা বিরোধী প্রচারণার বিষয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বার্তা দিয়েছে মার্কিন প্রশাসন। বিশেষ করে ইরানের উপর হামলার ইস্যুতে মার্কিন বিরোধী প্রচারণা যেন বাংলাদেশে না হয় সে বিষয়ে বিএনপি ও জামাত ইসলামীর সহযোগিতা চাওয়া হয়েছে। বিএনপি ও জামাত ইসলামীর সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভারত ইস্যু নিয়ে কথা বলেছেন পল কাপুর। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এই দুই দলের নেতাদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি এবং সম্ভাব্য দুটি প্রতিরক্ষা চুক্তি জেসুমিয়া এবং আকসার বিষয়ে জামাত ইসলামী ও বিএনপির শীর্ষ নেতাদের সাথে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আলোচনা হয়েছিল। পল কাপুরের সাথে বৈঠকে অংশ নেওয়া জামাত ও বিএনপি নেতারাও বলছেন, বৃহস্পতিবারের বৈঠকে বাণিজ্য ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার আমলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি পর্যালোচনা করে দেখবে বাংলাদেশ জামাত ইসলামী। দলটি ওই চুক্তির ইতিবাচক বিষয়গুলো মেনে নেবে, বাকিগুলো বাদ দেবে। পল কাপুরের সাথে বৈঠক শেষে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের একথা বলেছেন। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, পল কাপুরের সঙ্গে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে হওয়া মার্কিন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে জামাতের এই নেতা বলেন, জামাত চুক্তি পর্যালোচনা করবে, ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করবে, বাকিগুলো বর্জন করা হবে। দর্শক, একদিন আগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছিলেন, বাণিজ্য চুক্তিটি দুই বড় দল বিএনপি ও জামাত প্রধানের সম্মতিতে হয়েছিল। যদি পররাষ্ট্রমন্ত্রীর এই কথা সত্যি হয়, তাহলে চুক্তিতে
কোন কোন বিষয়ে থাকবে এবং কিভাবে থাকবে সেটি জামাত ইসলামী আগে থেকেই জানতো। তাহলে এখন কেন বলছে জামাত চুক্তি পর্যালোচনা করবে? আর জামাত ইসলামী তো সরকারে নেই, তাহলে তারা কিভাবে পর্যালোচনা করবে? অন্যদিকে পল কাপুরের সাথে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেছেন, বাংলাদেশে কি ঘটছে, আমাদের নীতি এবং আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা কি সেটি বোঝার জন্যই তারা এখানে এসেছেন। তিনটি ক্ষেত্রে আলোচনার কথা মঈন খান জানিয়েছেন। সেই তিনটি বিষয় হলো অর্থনীতি, কূটনৈতিক এবং বাণিজ্য। গত বুধবার যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছিলেন বিএনপি ও জামাত ইসলামের সম্মতিতে অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিতে সই করেছে, এ বিষয়ে মঈন খানকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। যদিও মঈন খান বিষয়টি নিয়ে কোনো জবাব দেননি, বলেছেন সরকার হয়তো আপনাদের সেসব বিস্তারিত তথ্য জানিয়েছে। বৈঠকের একাধিক সূত্র বলছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে দুই দলের সাথে আলোচনা করেছেন পল কাপুর। জামাত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেছেন, সংসদে সরকার দলীয় ও বিরোধী দলীয় দলের অংশগ্রহণ নিয়ে জানতে চেয়েছেন পল কাপুর। এ বিষয়ে জামাত বলছে সংসদে দলটি গতিশীল ভূমিকা রাখতে চায়, জনগণের স্বার্থ রক্ষা হয় এমন বিষয়ে জামাত সংসদে কথা বলবে। এছাড়া ইতিবাচক সব বিষয়ে সরকারকে সহায়তা করবে। বিরোধী দল বা জামাত ইসলামের পক্ষ থেকে ডেপুটি স্পিকার দেওয়া হবে কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। জামাত বিষয়টিকে ইতিবাচক বলেছে। অন্যদিকে বিএনপি নেতা মঈন খান বলেছেন, বর্তমান সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। মানুষের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, যে বিষয়গুলো যুক্তরাষ্ট্রের নীতি, সেই নীতির পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে আলোচনা হয়েছে। দর্শক, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সব দলকে রাজনীতির মাঠে স্পেস দেওয়া জরুরি। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার বিষয়টি নিয়ে দল দুটির নেতাদের সাথে আলোচনা করেছেন। এছাড়া জাতীয় পার্টির ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে সব দলগুলোকে সুযোগ না দিলে রাজনৈতিক সহিংসতা বেড়ে যেতে পারে, যেটি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকেও প্রভাবিত করতে পারে। বিএনপি নেতাদের সাথে বৈঠকে নির্বাচনের পর কয়েকটি জেলায় আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টিও উঠে এসেছে, কিন্তু সেখানে বিএনপি ও এনসিপির পক্ষ থেকে কয়েকটি জায়গায় হামলার বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অসন্তুষ্টির কথা জানানো হয়েছে। দুটি দলের সাথে বৈঠকে সাম্প্রতিক সময় ইরানের হামলার প্রেক্ষিতে বাংলাদেশে মার্কিন বিরোধী প্রচারণার বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এরই মধ্যে কয়েকদিন আগে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে দেখা করে দূতাবাসের নিরাপত্তা বাড়ানোর কথাও বলেছিলেন। জামাত ও বিএনপির নেতাদের কাছ থেকে পল কাপুর বাংলাদেশে 2024 সালের 5 আগস্টের পর থেকে জঙ্গিবাদ ইস্যুটি নিয়ে জানতে চেয়েছেন। বিশেষ করে ওই বছরের 5 আগস্টের পর যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তালিকাভুক্ত কয়েকজন জঙ্গি যে জেল থেকে পালিয়েছিল এবং তারা যে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সেটা নিয়ে উদ্বেগ জানিয়েছেন পল কাপুর। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ভারত বিরোধী প্রচারণা না করা এবং ভারতের সাথে ভালো সম্পর্ক গড়া নিয়ে আলোচনা হয়। দুপুরের পর রাজধানীর তেজগাঁয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পল কাপুর বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে। বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরো বহুমাত্রিক করার ও সম্প্রসারণের প্রত্যাশা এবং সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্ময়কর হলেও সত্যি, আকস্মিকভাবে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন পল কাপুর। 5 মার্চ সকাল 10টায় এই বৈঠক হওয়ার কথা ছিল। 4 মার্চ রাতে এনসিপির দপ্তর সেল থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, এনসিপি নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুরের নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। তবে বৈঠক বাতিলের কোনো অফিসিয়াল কারণ জানায়নি সংগঠনটি। জানা গেছে আনুষ্ঠানিকভাবে বিএনপি ও জামাতের সাথে বৈঠক করেছে। সরকারি ও বিরোধী দল হিসেবে জাতীয় সংসদে এনসিপির প্রতিনিধি আছে, সাথে ইসলামী আরো 2টি দলের আছে। বিএনপি জোটেরও কয়েকটি দলের প্রতিনিধিত্ব জাতীয় সংসদে আছে। মার্কিন দূতাবাস সূত্রে জানা গেছে শেষ মুহূর্তে এনসিপির সাথে বৈঠকটি বাতিল করা হয়েছে। দূতাবাস মনে করে বাণিজ্য চুক্তি বাস্তবায়ন করতে হলে এবং সম্ভাব্য 2টি প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে হলে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। সেক্ষেত্রে কোনো বিশেষ দলকে তারা আর গুরুত্ব দিতে চায় না। বিশেষ করে যেসব দলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার আমলে মব সন্ত্রাসের অভিযোগ আছে তাদেরকে মার্কিন প্রশাসন থেকে একটি বার্তা এরই মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।
এনসিপির সাথে বৈঠক বাতিল করা হলেও কার্যক্রম নিশ্চিত থাকা আওয়ামী লীগের সাথে অনলাইনে একটি বৈঠক হয়েছে বলে মার্কিন দূতাবাস এবং আওয়ামী লীগ সূত্রে নিশ্চিত হওয়া গেছে। বৈঠকে আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া, অধ্যাপক ইউনূসের আমলে গ্রেপ্তার হওয়াদের জামিনের বিষয়টি তুলে ধরা হয়। তবে এই বৈঠকটি নিয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি। দর্শক, পল কাপুর দায়িত্ব নেওয়ার পর এটি তার দক্ষিণ এশিয়াতে প্রথম সফর। বাংলাদেশে আসার আগে তিনি দিল্লি সফর করেছেন। আবার যুক্তরাষ্ট্রের সবশেষ ইন্দো প্যাসিফিক নীতিতে ভারত সবচেয়ে বড় সহযোগী। পল কাপুরের প্রথম মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি বাংলাদেশে নতুন সরকার আসার পর সফর করলেন। বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় নীতি ও বাংলাদেশের জন্য পল কাপুরের সফর বেশ গুরুত্বপূর্ণ। আবার কূটনৈতিক বার্তাগুলোর মধ্যে বেশিরভাগই অদৃশ্য থাকে, যা জনসমক্ষে বলা হয় না। সেক্ষেত্রে শিগগিরই সামনের দিনগুলোতে ভারত এবং আওয়ামী লীগ ইস্যুতে বর্তমান সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আচরণের মধ্য দিয়ে পল কাপুরের এই সফরের এজেন্ডাগুলো দৃশ্যমান হয়ে উঠবে। সেই 5 মার্চে এসে জামাত হঠাৎ করেই উপদেষ্টাদের পেয়ে বসছে। দেখেন, আপনাদের মনে থাকার কথা, ইউনূস সরকার ক্ষমতায় থাকার সময় ইলেকশনের শিডিউল ঘোষণার আরো 1 মাস আগে জামাত বিএনপি প্রতিযোগিতা দিয়ে ডক্টর ইউনূসের কাছে গিয়ে বিচার দিয়েছে। জামাত 3 জনের নাম বলেছে, বিএনপি 3 জনের নাম বলেছে। জামাত বলেছে এই 3 জন বিএনপি পারপাস সার্ভ করছে, এদেরকে বের করে দেন উপদেষ্টা পরিষদ থেকে। বিএনপি 3 জনের নাম বলেছে এই 3 জন জামাতের পারপাস সার্ভ করছে, এদেরকে বের করে দেন উপদেষ্টা পরিষদ থেকে। যদিও কোনো উপদেষ্টাকে বের করা হয়নি, 2 জন উপদেষ্টা ছাত্র উপদেষ্টা বের হয়েছে, সেটা ভিন্ন প্রেক্ষাপট, ভিন্ন হিসাব নিকাশ। ইলেকশন কমিশনে গিয়েও 2 দল আলাদা আলাদা বিচার দিয়েছে, সচিবদের নামে বিচার দিয়েছে, সরকারি কর্মকর্তাদের নামে বিচার দিয়েছে। ইলেকশন গেল, ইলেকশনের পরে জামাত প্রতিক্রিয়া জানালো, একের পর এক প্রতিক্রিয়া। শপথ নিল সংসদের ডাবল শপথ নিল তারা, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল। তারপর আরো তো কত কিছু যাচ্ছে চড়াই উত্তরায়, বিএনপি দেশ পরিচালনা করা শুরু করেছে। এই সময় এসে হঠাৎ করে 2 একেবারে উপদেষ্টাদের মধ্যেও আলোচিত 2 উপদেষ্টা, সৈয়দা রেজওয়ানা হাসান এবং এই বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, এই 2 জন নিয়ে জামাত হঠাৎ করে খেপলো কেন? কিছু একটা রহস্য কাজ করে কিনা? দেখেন, খলিলুর রহমান লন্ডন বৈঠকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটা অ্যারেঞ্জমেন্ট করেছেন। লন্ডন বৈঠকের আগেই তারেক রহমানের সঙ্গে মিটিং করেছেন, ডক্টর ইউনূসের সঙ্গে লিয়াজও করেছেন। এইসব কথাবার্তা তো বহু আলোচনা হয়েছে, আমরাও আপনাদের সামনে সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং লন্ডন বৈঠক, খলিলুর রহমান, ডক্টর ইউনূস এক সূত্রে গাঁথা। কিন্তু এতদিন জামাত এটা নিয়ে কোনো রিয়েকশন দেয়নি। খলিলুর রহমান আছে, খলিলুর রহমান যদি আমরা এমনভাবে বলি যে হ্যাঁ, তাহলে বিএনপির লোক হিসেবে খলিলুর রহমান ডক্টর ইউনূসের মন্ত্রী পরিষদে ছিল, উপদেষ্টা পরিষদে ছিল, সেটাও হয়তো বলা যায়। কিন্তু জামাত তো কোনো টা শব্দ করেনি, কোনো টুটা শব্দ করেনি। আজকে সে কি বলছে দেখেন, জামাতের বক্তব্য যে রিজওয়ানা হাসান খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ ও বিচার দাবি জামাতের। এটা কিন্তু অনেক ডেঞ্জারাস একটা রাজনৈতিক বক্তব্য। এবং প্রেস কনফারেন্স করে জামাতের নায়েবে আমির, জামাতের সেক্রেটারি, তারা সহ এই বক্তব্য দিচ্ছেন। সাবেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান ও খলিলুর রহমানকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ ও তাদের বিচার দাবি করেছে জামাত। একটা কিছু উদ্দেশ্য আছে, আমি সেই উদ্দেশ্যে যাব। এই 2 সাবেক উপদেষ্টার বিরুদ্ধে জামাত ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলেছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যমান সার্বিক পরিস্থিতি নিয়ে জামাত ইসলামী আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ ও দাবি তোলেন বিরোধী দলের উপনেতা ও জামাতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রাজধানী মগবাজার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে এটি করা হয়। সংবাদ সম্মেলনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, প্রতিটি শব্দ ইম্পর্টেন্ট। গতকাল আমরা একটা রাজসাক্ষী পেয়েছি, সেই রাজসাক্ষীর নাম হচ্ছে সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট রিজওয়ানা। তিনি সাংবাদিকদের সঙ্গে এটা প্রকাশ করেছেন যারা তার ভাষায় নারীদের উপযুক্ত অধিকারকে নিশ্চিত করতে পারেনি, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদের মূল ধারা বা প্রধান শক্তি হিসাবে আসতে দেইনি। সৈয়দা রেজওয়ানা বলেছেন বলেই দাবি করা হচ্ছে যে জামাতকে তারা মূল শক্তি হিসেবে আসতে দেয়নি, বিরোধী দলে ছিল। তখনই বোঝা যায় যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা এসেছে, সেটাকে উনি নিজেই স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।
জামাতের এই নেতা বলেন, কি ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীকে মূল ধারা বা প্রধান দল হিসাবে মেজরিটি পেতে বাধা দেওয়া হয়েছে সেটি তারা জানতে চান। তিনি আরো বলেন, এই ইঞ্জিনিয়ারিং এ ওনার সঙ্গে আর কারা জড়িত ছিলেন? পুরো গভর্নমেন্ট ছিল নাকি গভর্নমেন্টের একটি অংশ ছিল যারা নির্বাচনকে প্রভাবিত করেছে এবং তাদের ডিজাইন অনুসারে সেখানে ডিসি, এসপি, ইউনো, ওসি, প্রিজাইডিং কর্মকর্তা ইত্যাদি নিয়োগ করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদের নিয়োগ করে তারা তাদেরই কাঙ্ক্ষিত সংখ্যা, সেই সংখ্যায় একটি দলকে জেতানোর জন্য তারা ব্যবস্থা গ্রহণ করেছিল। জাতির কাছে এটা স্পষ্ট করতে হবে। খুব রহস্যময় আচরণ। সৈয়দ রেজওয়ানা বলেছেন কি বলেছেন না, এবং তার এই কথার মিনিং সৈয়দ রেজওয়ানা জামাতকে আসতে দেননি, বিএনপিকে আসতে দিয়েছিল। বাংলাদেশে এতই বেশি জনপ্রিয়তার জোয়ারে ভাসছিল বিএনপি যে জামাত, যে বিএনপিকে টপকে জামাতের ক্ষমতা যাওয়ার কথা, ভোট মেজরিটি 200 আসন জামাতের পাওয়ার কথা, 200 আসন বাদ দিলাম, 150 আসন জামাতের পাওয়ার কথা বাংলাদেশে। এমন কোন বোদ্ধার কি এই বিশ্লেষণ ছিল? জামাতের তো 150টা আসনে ঠিক মতো প্রার্থীই নেই, তার প্রার্থী দিয়েছে 160-70টায়, ঠিক প্রার্থীও নাই যে জামাতের প্রার্থীদের, ঢাকায় যে প্রার্থীটা বিজয়ী হয়েছে এই প্রার্থীদের তো ওইসব এলাকার মানুষ এখন চিনে না। তাহলে জামাত কোত্থেকে এই কনফিডেন্ট বলছে? সৈয়দ রেজওয়ানার কোন কথা কোথা থেকে এসছে যে আমি সৈয়দ রেজওয়ানাকে বড় করার কোনো পক্ষপাতী দেখি? তার বহু খেলা ছিল, তার বড় খেলাটা ছিল তারা নিজেরাই ক্ষমতায় থাকতে চেয়েছে। বিএনপির পক্ষে কতটুকু মেকানিজম করেছে না করেছে এটা বিস্তর গবেষণার বিষয়। তবে সৈয়দ রেজওয়ানারা বিএনপিকে মেকানিজম করে ক্ষমতায় এনেছে নাকি বিএনপি আওয়ামী লীগ সহ ভোট পেয়ে এন্টি জামাত ভোট দিয়ে ক্ষমতায় এসছে, এটা তো দিনের মতো পরিষ্কার নাকি? সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমি সরকারের কাছে দাবি জানাবো রিজওয়ান হাসানকে তারা কিভাবে জিজ্ঞাসাবাদের আওতায় আনবেন এবং আওতায় এনে পরিষ্কার যে সিচুয়েশন তিনি তৈরি করেছিলেন সে সম্পর্কে ওনারা জানবেন, আমাদের জানাবেন, দেশবাসীর কাছেও এটা পরিষ্কার করবেন। বিরোধী দলীয় উপনেতা বলেন, বিস্তারিত জানা প্রয়োজন আমাদের এই তথ্যগুলো। নির্বাচনের আগে জামাত অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিষয়ে অভিযোগ জানিয়েছিল। আমি যেটা বললাম আপনাদেরকে আগে, অন্তর্বর্তী সরকার নিজেদের তত্ত্বাবধায়ক সরকারের সমপর্যায়ে নিরপেক্ষ বলেছিল। এমন নীতিগত কথা ছিল তাদের কেউ দলীয় সরকারের মন্ত্রিত্ব নেবেন না। তবে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, এটি তিনি আগের শপথের পরিপন্থী কাজ করেছেন বলে অভিযোগ করেন তিনি। খলিলুর রহমান শপথ নিয়েছেন তো 20 দিন হয়ে যাচ্ছে, তো জামাত এতদিন পরে সৈয়দ রেজওয়ানার কথা শুনে কেন খলিলুর রহমানের নিয়োগ নিয়ে কথা বলছে? খলিলুর রহমান তো তাদের সঙ্গে লিয়াজো করেছে, আমেরিকার সঙ্গে লিয়াজো করেছে, জামাতের সঙ্গে লিয়াজো করেছে, সব তো বোঝাপড়ার মধ্যে দিয়েই হয়েছে। খলিলুর রহমানকে লন্ডন ষড়যন্ত্রের হোতা বলেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন সেখান থেকে তিনি সরকারকে মোটিভেট করে, ষড়যন্ত্র করে বর্তমানে যারা সরকারে আছেন তাদের সুবিধা দেওয়ার জন্য অব্যাহতভাবে কাজ করেছেন এবং সেই কাজের পুরস্কার হিসেবে উনি পররাষ্ট্রমন্ত্রীর এই রিওয়ার্ডটি উনি পেয়েছেন। এই জায়গাতে আমরা জামাতের থেকে এগিয়ে। আমরা ইলেকশনের একদিনের মাথায় বলেছি যা হয়েছে সব লন্ডন বৈঠক অনুসারে। তো জামাত এতদিন পরে কেন বলছে? জামাত লন্ডন বৈঠক হওয়ার পর বলতো। তার তো উচিত ছিল তার সেই ইন্টেলিজেন্সি থাকা, তার সেই মেকানিজম থাকা। লন্ডন বৈঠকে কি হয়েছে সারা পৃথিবী জানে, আমরাও জানি। আমরা ইলেকশনের পরের কন্টেন্টই আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে যা ঘটেছে সব লন্ডন বৈঠকের ফলাফল। অনেকে যেটা মনে করেছিলেন যে লন্ডন বৈঠকে বিএনপিকে মোলা ধরিয়ে দেওয়া হবে, এটা আসলে ফাইনালি হয়নি। যারা বিএনপিকে ভালোবাসেন তারা হয়তো ভয় পেয়ে সেটা মনে করেছেন, আবার সমালোচকরাও বলেছেন। কিন্তু লন্ডন বৈঠকের এই রেজাল্ট, এই ইলেকশন যে লন্ডন বৈঠকের ফল, এটা তো সবাই জানতো। তাহলে জামাত এতদিনে কেন বলছে? আমার প্রশ্নটা সেই জায়গায়। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ খলিলুর রহমানের বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন, সত্য। বিএনপি সালাউদ্দিন আহমেদই পারলে অবাক হয়েছে খলিলুর রহমান যখন পররাষ্ট্রমন্ত্রী হবে। অবিশ্বাস করি না, এই জায়গায় একমত আমরা জামাতের সঙ্গে। এবং তাকে সরকার থেকে বের করে দিতে বলেছিলেন বলে উল্লেখ করেন তাহের। তারপরও বিতর্কিত ব্যক্তিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার বিস্ময় প্রকাশ করেন জামাত নেতা তাহের। বিষয়টা দেরিতে প্রকাশ করেছেন, সারা বাংলাদেশের মানুষ বিষয়ে আরো অনেক আগে প্রকাশ করে সেটা হজম করতে পারেন নাই এখনো। তিনি অভিযোগ করে বলেন উনি বিএনপির সঙ্গে নিশ্চয়ই গোপনে এমন এক কন্ট্রাক্টে গেছেন
তারা বিএনপির স্বার্থ সংরক্ষণের জন্য উলঙ্গভাবে ভূমিকা নিয়েছেন, যে কারণে বিএনপি আস্থাভাজন হয়ে আবার তিনি বিএনপির মন্ত্রী হয়েছেন। জামাত এরকম বহু খেলা খেলেছে, তাহলে বিএনপি সেখানে তার কৌশলে সে টপকে গেছে। সরকারের উপদেষ্টারা বিএনপিকে জেতানোর জন্য কি ধরনের ষড়যন্ত্র করেছেন তার সামনে আসা দরকার বলে জানান তিনি অভিযোগ করেন জামাত একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, তবে তারা জাতিকে সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত করেছেন। সুষ্ঠু নির্বাচন যারা ভণ্ডুল করেছেন তারা মির্জাফর। তো আপনারা শপথ নিচ্ছেন কেন? এখন লাফাচ্ছেন কেন সংবিধান বাতিল করতে হবে? একটা তো না, আপনারা তো ডাবল শপথ নিয়েছেন। তো যেটা সুষ্ঠু নির্বাচন না, যেটা কারচুপির নির্বাচন, মেকানিজমের নির্বাচন, ইঞ্জিনিয়ারিং নির্বাচন, সেই নির্বাচন আপনারা মেনে নিচ্ছেন কেন? সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের সেক্রেটারি জেনারেল মিয়া গরম পরোয়ার, বিরোধী দলের চিফ হুইপ রকিবুল ইসলাম খান, ঢাকা 12 আসনে সংসদ সদস্য সাইফুল আলম খান, যাকে ঢাকা 12 আসনে অনেকেই চেনে না, জামাতের কেন্দ্রীয় প্রকাণ্ড পরিষদ সদস্য শিশির মনির ও জাহিদুর রহমান। আমার কাছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এইটা সৈয়দা রেজওয়ানা বা খলিলুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা, আটক করা জামাতের এটা উদ্দেশ্য না। জামাতের উদ্দেশ্য এখন সব দিক দিয়ে সরকারকে চাপে রাখা, সংসদে কি হবে সেটা নিয়ে। এই সংসদে চাপে রাখার পার্টি হচ্ছে এইগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।